প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আকমল হোসেন, সহযোগী অধ্যাপক, মৌলভীবাজার সরকারি কলেজ, অর্থনীতি বিভাগ। আজকে আমরা নিরপেক্ষ রেখা মানে ইনডিফারেন্স কার্ভের তৃতীয় ক্লাস করব। ইতিমধ্যে আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাস আমরা করে ফেলেছি। আজকের তৃতীয় ক্লাসে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব। আমরা জানি দাম প্রভাবকে প্রাইস এফেক্ট বলে, আয় প্রভাবকে ইনকাম এফেক্ট বলে এবং বিকল্প প্রভাবকে সাবস্টিটিউশন এফেক্ট বলে। তো দাম প্রভাবটা হচ্ছে প্রাইস এফেক্ট সমান ইনকাম এফেক্ট প্লাস সাবস্টিটিউশন এফেক্ট। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব। আজকের এই আলোচনা অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলির জন্য খুবই প্রয়োজন। অর্থনীতি প্রথম বর্ষের জন্য এটা প্রয়োজন আছে, তো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলির জন্য। এবং এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্লাসটার উপর নির্ভর করে আমরা হিগস স্লাটস্কি কতটুকু আমরা বুঝব। তা আমরা আমাদের আলোচনায় চলে আসছি যে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে আমরা দাম প্রভাব বলতে কি বুঝি। দাম প্রভাব, আমরা একটা তালিকা তৈরি করছি। দাম, এদিকে হচ্ছে চাহিদার পরিমাণ। মনে করি দাম 5 টাকা, চাহিদার পরিমাণ 60 একক। দাম কমে 4 টাকা হলো, চাহিদার পরিমাণ হলো 80 একক। আমি আবারও বলছি, একটা তালিকা আমরা দেখাচ্ছি। সেই তালিকাটা হচ্ছে দাম 5 টাকা হলে চাহিদার পরিমাণ কত? 60 একক। এরপর দাম 4 টাকা হলে চাহিদার পরিমাণ হচ্ছে 80 একক। 5 হতে 4, দাম 1 টাকা কমে যাওয়ার কারণে চাহিদা 60 হতে 80, 20 একক বেড়েছে। আমরা যদি প্রশ্ন করি এই চাহিদা কেন বেড়েছে, উত্তর হচ্ছে দাম কমার কারণে। এই জন্য চাহিদার এই বৃদ্ধিকে বলা হয় দাম প্রভাব। অর্থাৎ এখানে প্রাইস এফেক্ট ইকুয়াল টু কত? 80 থেকে 60 বিয়োগ দিলে 20। এইটাকে বলা হয় দাম প্রভাব। তাহলে আমি আবারও বলছি, আমরা দাম প্রভাব বলতে কি বুঝি? আমরা দাম প্রভাব বলতে বুঝি দামের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় তাকে দাম প্রভাব বলে। আমি আবারও বলছি, দামের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় তাকে দাম প্রভাব বলে। আমরা দেখেছি দাম 5 টাকা হলে চাহিদা হচ্ছে 60 একক। দাম 4 টাকা হলে চাহিদার পরিমাণ হচ্ছে 80 একক। দাম 1 টাকা কমে যাওয়ার কারণে চাহিদা 60 হতে 80, 20 একক বৃদ্ধি পেয়েছে। অতএব দাম প্রভাব হচ্ছে 20। অন্যভাবে যদি আমি চিন্তা করি, এইটা যদি প্রাথমিক অবস্থা হয়, দাম 4 টাকা হলে চাহিদার পরিমাণ হচ্ছে 80 একক। দাম 5 টাকা হলে চাহিদার পরিমাণ হচ্ছে 60 একক। দাম 4 হতে 5 টাকা, 1 টাকা বৃদ্ধি পাওয়ার কারণে চাহিদা কত কমেছে? 80 থেকে 60, 20 একক কমে গিয়েছে। অতএব দাম প্রভাব হচ্ছে 20 একক। তাহলে দাম প্রভাবটা কি? দাম প্রভাবের ভিতরে চাহিদার বৃদ্ধিও আছে, চাহিদার হ্রাস আছে। এই জন্য বৃদ্ধি এবং হ্রাসকে আমি একসাথে বলছি চাহিদার পরিবর্তন। চাহিদার পরিবর্তন। এবং এই চাহিদার পরিবর্তন যদি দামের কারণে হয় তাহলে সেটাকে বলা হয় দাম প্রভাব। তা আরেকবার বলছি, দামের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় সেটাকে আমরা দাম প্রভাব বলি। এখন এই দাম প্রভাবের ভিতরে 2টা প্রভাব আছে। একটা প্রভাব হচ্ছে ইনকাম এফেক্ট, একটা হচ্ছে কি ইনকাম এফেক্ট মানে আয় প্রভাব, আর আরেকটা হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট, এসই, সাবস্টিটিউশন এফেক্ট, বিকল্প প্রভাব। আমি আবারও বলছি, এই দাম প্রভাবের ভিতরে কয়টা প্রভাব আছে?
দুইটা প্রভাব আছে, একটা হচ্ছে আয় প্রভাব, আরেকটা হচ্ছে বিকল্প প্রভাব। এর মানে হচ্ছে দাম প্রভাবের কারণে আমাদের চাহিদার পরিবর্তন কত হয়েছে? 20 একক হয়েছে। এই 20 এককের ভিতরে একটা হচ্ছে আয় প্রভাব, আরেকটা হচ্ছে বিকল্প প্রভাব। মনে করি এই 20 এককের ভিতরে আয় প্রভাব হচ্ছে 15, তাহলে বিকল্প প্রভাব কত হবে? 5। আয় প্রভাব যদি 12 হয়, বিকল্প প্রভাব কত হবে? 8। আমি আবারও বলছি যে এই দাম প্রভাবের ভিতরে একটা হচ্ছে আয় প্রভাব, আরেকটা হচ্ছে বিকল্প প্রভাব। তাহলে এই যে চাহিদার পরিবর্তন কত হয়েছে? 20 একক হয়েছে। এই 20 এককের ভিতরে একটা হচ্ছে আয় প্রভাব, আরেকটা হচ্ছে বিকল্প প্রভাব। মনে করি আয় প্রভাবের কারণে চাহিদার পরিবর্তন হয়েছে 15 একক, তাহলে দাম প্রভাব বিকল্প প্রভাবের কারণে 5 একক। 15 আর 5 একক 20। যদি আয় প্রভাবের কারণে চাহিদার পরিবর্তন 12 একক হয়, তাহলে বিকল্প প্রভাবের কারণে চাহিদার পরিবর্তন হবে 8 একক। 12 আর 8 যোগ করলে কত হবে? 20 হবে। অর্থাৎ এই যে দাম প্রভাব চাহিদার পরিবর্তন 20 একক হয়েছে, এই চাহিদার পরিবর্তন হয়েছে আয় প্রভাব এবং বিকল্প প্রভাবের সমষ্টির মাধ্যমে। এখন আমাদেরকে জানতে হবে আয় প্রভাব কাকে বলে আর বিকল্প প্রভাব কাকে বলে। আয় প্রভাবটা হচ্ছে, তোমাদের লিখে রাখা দরকার, আমি বলছি, আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় সেটা হচ্ছে আয় প্রভাব। আমি আবারও বলছি, আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় তাকে বলা হয় আয় প্রভাব। আমরা জানি আমাদের চাহিদার পরিবর্তন হয়, এই চাহিদার পরিবর্তনের পিছনে বিভিন্ন কারণ আছে। যদি পরিবর্তনের কারণটা যদি দাম হয়, তাহলে এটাকে বলা হয় দাম প্রভাব। যদি চাহিদার পরিবর্তনের পিছনে কারণ যদি আয় হয়, তাহলে সেটা হচ্ছে আয় প্রভাব। তাহলে আমি আবারও বলছি, আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় সেটাকে কি বলা হয়? আয় প্রভাব। এখন আমরা মনে করি আমার আয় হচ্ছে 1000 টাকা। এই 1000 টাকা আমার আয়ে আমার চাহিদা হচ্ছে 70 একক। এখন আমার আয় হলো 1500 টাকা, আমার চাহিদা হলো 85 একক। এই যে আমার চাহিদা 15 একক বেড়েছে, এই 15 একক বাড়ার পিছনে কারণ হচ্ছে আমার আয় বেড়েছে কত? 1000 থেকে 1500, 500 টাকা। এই যে চাহিদা 15 একক বেড়েছে, এটা আয়ের কারণে, অর্থাৎ এইটাকে বলা হয় কি? এই 15কে বলা হয় আয় প্রভাব। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম, আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় সেটা হচ্ছে আয় প্রভাব। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে দামের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় সেটা হচ্ছে দাম প্রভাব। তাহলে এই দাম প্রভাবের ভিতরে আয় প্রভাবটা কিভাবে আসলো? আমি আবারও প্রশ্ন করছি যে দামের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় সেটা হচ্ছে দাম প্রভাব, আর আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় সেটা হচ্ছে আয় প্রভাব। তাহলে আমাদের কাছে প্রশ্ন জাগ্রত হয়, তাহলে দাম প্রভাবের ভিতরে আয় প্রভাবটা কিভাবে আছে? দাম প্রভাবের ভিতরে আয় প্রভাবটা কিভাবে আছে? এক্ষেত্রে আমাদের উত্তর হলো, যখনই দামের পরিবর্তন হয় তখনই আয়ের পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তন বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে আয় হচ্ছে দুই ধরনের। আয় কয় ধরনের? আয়টা হচ্ছে দুই ধরনের। একটা আয় হচ্ছে আর্থিক আয়। একটা আয় কি? আর্থিক আয়। আর আরেকটা আয় হচ্ছে প্রকৃত আয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি যে আমাদেরকে আয় সম্পর্কে আরো একটু ভিতরে যেতে হবে। আয়টা দুই ধরনের, একটা হচ্ছে আর্থিক আয়, আর একটা হচ্ছে প্রকৃত আয়। অতএব আয় প্রভাবের সংজ্ঞা যেটা আমরা বলেছি, আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় সেটাকে আয় প্রভাব বলে। এই আয়ের ভিতরে এই আয়টা আর্থিক আয় হতে পারে, এই আয়টা প্রকৃত আয় হতে পারে। তাহলে এখন আমি একটু ভেঙে বলছি, আর্থিক আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় তাকে আয় প্রভাব বলে। আবার আমি বলতে পারি প্রকৃত আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় সেটা হচ্ছে আয় প্রভাব।
তা আমাদের এই দাম প্রভাবের ভিতরে যে আয় প্রভাবটা আছে, এই আয় প্রভাবটা কিন্তু প্রকৃত আয়ের সাথে সম্পর্কযুক্ত, আর্থিক আয়ের সাথে নয়। আমি আবারও বলছি, আমাদের দাম প্রভাবের সাথে যে আয় প্রভাব আছে এটা প্রকৃত আয়ের সাথে সম্পর্কযুক্ত, এটি আর্থিক আয়ের সাথে সম্পর্কযুক্ত নয়। আমি আয় প্রভাবের প্রথমে যে সংজ্ঞা দিয়েছিলাম যে আয় 1000 থেকে 1500 টাকা হয়েছে, অর্থাৎ আয় যে 1000 থেকে 1500 টাকা হয়েছে, আয় 500 টাকা বেড়েছে, এই আয় বাড়াটা হচ্ছে আর্থিক আয় বাড়া। এই আর্থিক আয় বাড়ার কারণে চাহিদার যে পরিবর্তন হয়েছে সেটাকে আমরা আয় প্রভাব বলেছি। এখন আমি প্রকৃত আয় সম্পর্কে একটু ধারণা দেব। আমি ধারণা দেব কোনটা সম্পর্কে? প্রকৃত আয় সম্পর্কে একটু ধারণা দেব। রিয়েল ইনকাম। মনে করি একজন শ্রমিক তার ডেইলি মজুরি হচ্ছে 100 টাকা। তার ডেইলি মজুরি কত? একজন শ্রমিকের আমরা কত ধরেছি? 100 টাকা। আমরা মনে করি চালের কেজি হচ্ছে 25 টাকা। কত টাকা? 25 টাকা। চালের কেজি হচ্ছে 25 টাকা। এটা হচ্ছে তার মজুরি ডেইলি, মানে আয় তার, এটা হচ্ছে প্রাইস। চালের কেজি হচ্ছে 25 টাকা। ওই শ্রমিক পুরো দিন কাজ করার পর বিকালে সে 100 টাকা মজুরি পায়। এই 100 টাকা মজুরি নিয়ে সে দোকানে গেল, দোকানে গিয়ে সে চাল কিনলো 25 টাকা দিয়ে। 100 টাকার বিনিময়ে সে 4 কেজি চাল পেল। কয় কেজি চাল? 4 কেজি সে চাল পেল। তাহলে এই শ্রমিকের মজুরি হচ্ছে, প্রকৃত মজুরি হচ্ছে 4 কেজি চালের সমান। তার আর্থিক আয় হচ্ছে 100 টাকা, কিন্তু প্রকৃত আয়টা হচ্ছে কত? 4 কেজি চালের সমান। কারণ সে 100 টাকা দিয়ে 25 টাকা দামে 4 কেজি চাল ক্রয় করতে পারে, অতএব তার প্রকৃত আয় হচ্ছে 4 কেজি চালের সমান। এবং আমরা জানি প্রকৃত আয়টা কার উপর নির্ভরশীল? দামের উপর নির্ভরশীল। এখন দাম হচ্ছে কত? 25 টাকা। তাহলে সে যখন দোকানে 100 টাকা দিল, পকেট থেকে কত টাকা দিয়ে দিল? 100 টাকা দিয়ে দিল। ওই শ্রমিকের পকেটে আর কোনো টাকা নাই। হাতে কয় কেজি চাল আছে? 4 কেজি চাল আছে। আবারও বলছি, সে কাজ করে 100 টাকা মজুরি পেল, তার আয় হচ্ছে 100 টাকা। সে দোকানে গেল, চালের কেজি 25 টাকা, সে 100 টাকা দোকানদারকে দিল, দোকানদার তাকে 4 কেজি চাল দিল। তার হাতে কয় কেজি চাল? 4 কেজি চাল। হাতে কয় কেজি চাল? তার 4 কেজি চাল। পকেটে টাকা আছে? পকেটে টাকা নাই, কারণ 100 টাকা সে দিয়ে দিয়েছে। হাতে 4 কেজি চাল। এখন আসি, পরের দিন ওই শ্রমিক আবার কাজে গেল, তার মজুরি কত? 100 টাকা। এর মানে তার আর্থিক আয় কত? 100 টাকা। এখন বাজারে চালের কেজি 20 টাকা। কত টাকা? মনে করি চালের কেজি ওই দিন কমে গেছে, 25 টাকা হতে কত টাকা হয়ে গেছে? 20 টাকা হয়ে গেছে। চালের কেজি কমে গেছে, 20 টাকা চালের কেজি। এখন ওই শ্রমিক কয় কেজি চাল করে করেছে? গতকালকে 4 কেজি। আজকেও সে 4 কেজি চাল ক্রয়ের জন্য বলল, সে 4 কেজি চাল ক্রয় করলো। 4 কেজি চাল ক্রয় করতে তার কত টাকা যাবে? 80 টাকা। সে দোকানদারকে 100 টাকা দেবে, দেওয়ার পর দোকানদার তাকে 20 টাকা কি করবে? ফেরত দেবে। এখন তার পকেটে কত টাকা ছিল? 20 টাকা। গতদিন পকেটে ছিল 0 টাকা, কারণ 25 টাকায় 4 কেজি চাল কিনতে দোকানদারকে 100 টাকা দিয়ে দিয়েছিল, অতএব তার পকেটে ছিল 0 টাকা, 0 টাকা। হাতে 4 কেজি চাল। আর আজকে 4 কেজি চাল কেনার পর 20 টাকা যখন দাম, 4 কেজি চাল কেনার পর সে যখন দোকানদারকে 100 টাকা দিল, দোকানদার 4 × 20 80 টাকা রাখার পর তাকে কত টাকা ফেরত দিল? 20 টাকা। তাহলে আজকে তার হাতে কয় কেজি চাল? 4 কেজি চাল। পকেটে কত টাকা আছে? পকেটে আছে 20 টাকা আছে। তাহলে ওই শ্রমিকের কাছে কি মনে হবে? ওই শ্রমিকের কাছে মনে হবে গতকালকে আবার 4 কেজি চাল কেনার পর পকেটে 1 টাকাও ছিল না। আজকে 4 কেজি চাল কেনার পর আমার পকেটে 20 টাকা আছে। অর্থাৎ তার কাছে মনে হবে তার আয় 20 টাকা বেড়ে গিয়েছে, তার আয় 20 টাকা বেড়ে গিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তার আয় কত? 100 টাকা। আর্থিক আয় স্থির, তার কাছে মনে হবে তার আয় 20 টাকা বেড়ে গিয়েছে। এই যে
দ্রব্যের দাম কমে এই 20 টাকা আয় বেড়েছে কেন? দ্রব্যের দাম 25 হতে 20 টাকা, দাম কমে যাওয়ার কারণে তার আয় 20 টাকা বেড়ে গিয়েছে। এই আয় বেড়ে যাওয়াটাকে আমরা বলি প্রকৃত আয়ের বৃদ্ধি। এই আয়ের বেড়ে যাওয়াটাকে আমরা বলি প্রকৃত আয়ের কি বৃদ্ধি। আর এই 20 টাকা প্রকৃত আয় বাড়ার কারণে চাহিদার যে পরিবর্তন হবে সেটাকে বলা হয় আয় প্রভাব। আমি বিষয়টা আবার ব্যাখ্যা করছি। প্রথম দিন মজুরি 100 টাকা, চালের দাম কত? 25 টাকা। অতএব সে কয় কেজি চাল ক্রয় করেছে? সে 4 কেজি চাল ক্রয় করেছে। 4 কেজি চাল ক্রয় করলে তার 4×25 100 টাকা সে দোকানদারকে দিয়ে দিল। বিনিময়ে সে 1 টাকাও ফেরত পেল না। তার হাতে 4 কেজি চাল, পকেটে 0 টাকা। পরের দিন সে কি করলো? আবার কাজে গেল, সে 100 টাকা মজুরি পেল। দ্যাট মিনস আর্থিক আয় তার কি স্থির। কিন্তু চালের কেজি এখন কত টাকা হয়ে গেল? 20 টাকা হয়ে গেল। গতকালকে যেটা 25 টাকা ছিল আজকে 20 টাকা। 4 কেজি চাল কিনতে গেলে সে দোকানদারকে 100 টাকা নোট দিল, দোকানদার 80 টাকা রাখবে, তাকে 20 টাকা ফেরত দেবে। এখন তার হাতে কয় কেজি চাল? 4 কেজি চাল, পকেটে কত টাকা আছে? 20 টাকা। গতকালকে ছিল 4 কেজি চাল, পকেটে 0, আজকে 4 কেজি চাল, পকেটে কত? 20 টাকা। অর্থাৎ তার কাছে মনে হয় তার প্রকৃত আয় কত টাকা বেড়েছে? 20 টাকা বেড়েছে, কিন্তু তার আর্থিক আয়টা কি স্থির। তাহলে আমরা কি দেখলাম? এই যে প্রকৃত আয় 20 টাকা কেন বেড়েছে? বাড়ার কারণ হচ্ছে দাম 25 টাকা হতে কত টাকা হয়ে গেছে? 20 কেজি। ফলে 4 কেজি চালে 4×20 80 টাকা খরচ হয়েছে, 20 টাকা বেঁচে গেছে। এই 20 টাকা প্রকৃত আয় বৃদ্ধি পেয়েছে দাম কমার কারণে। এই প্রকৃত আয় 20 টাকা বৃদ্ধি পেয়েছে দাম কমার কারণে। এখন এই 20 টাকা আয় বৃদ্ধি পাওয়ার কারণে সে আরো 1 কেজি চাল কিনতে পারবে। সে আরো 1 কেজি চাল কিনতে পারবে, কারণ চালের কেজি কত? 20 টাকা। অতএব সে আরো 1 কেজি চাল, মানে 4+1 সমান সে কয় কেজি চাল ক্রয় করবে? 5 কেজি চাল ক্রয় করবে। সে কয় কেজি চাল ক্রয় করবে? 5 কেজি চাল ক্রয় করবে। এক্ষেত্রে তার চালের চাহিদা 1 কেজি বৃদ্ধি পেয়েছে কার কারণে? আয় 20 টাকা বাড়ার কারণে। এই যে চালের চাহিদা যেটা বেড়েছে সেটাকে বলা হয় আয় প্রভাব। সেটাকে বলা হয় কি? আয় প্রভাব। কারণ এখানে চালের চাহিদা 1 কেজি বেড়েছে আয় 20 টাকা বাড়ার কারণে। তাহলে এখন আমরা আসি, দাম কমলে প্রকৃত আয় বাড়ে। দাম কমলে প্রকৃত আয় বাড়ে। এই যে দাম 25 হতে 20 টাকা কমে গেছে, প্রকৃত আয় কত টাকা বেড়েছে? 20 টাকা বেড়েছে। দাম কমলে প্রকৃত আয় বাড়ে, আর প্রকৃত আয় বাড়লে চাহিদার পরিবর্তন হবে। এই যে প্রকৃত আয় বাড়ার কারণে চাহিদার যে পরিবর্তন, এটা হচ্ছে আয় প্রভাব। একইভাবে দাম বাড়লে প্রকৃত আয় কমবে, দাম বাড়লে প্রকৃত আয় কমবে, এবং প্রকৃত আয় কমার কারণে চাহিদার যে পরিবর্তন হবে সেটাকে বলা হয় আয় প্রভাব। সেটাকে বলা হয় আয় প্রভাব। তাহলে একটু লিখে রাখলে ভালো হবে। দাম কমলে প্রকৃত আয় বাড়ে, দাম বাড়লে প্রকৃত আয় কমে। এই প্রকৃত আয়ের পরিবর্তনের কারণে, দামের পরিবর্তনের কারণে প্রকৃত আয়ের যে পরিবর্তন হয়, এবং এই প্রকৃত আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় দাম আয় প্রভাব। আমি আবারও বলছি, দাম কমলে প্রকৃত আয় বাড়ে। আমরা একটু চিন্তা করি, খুব বেশি গভীর চিন্তা করার দরকার নাই। দাম কমলে আমরা আগের চেয়ে কম জিনিস কিনতে পারবো না বেশি? বেশি। যদি বেশি কিনতে পারি তাহলে বুঝতে হবে প্রকৃত আয় বাড়ছে। আর যদি কম যদি ক্রয় করি তাহলে বুঝতে হবে প্রকৃত আয় কমেছে। আমি আবারও বলছি, আমার যে আয় আছে, দাম কমার পর আমি এই আয় দিয়ে যদি বেশি দ্রব্য ক্রয় করতে পারি তাহলে বুঝতে হবে প্রকৃত আয় বেড়েছে। যদি কম দ্রব্য ক্রয় করি তাহলে বুঝতে হবে প্রকৃত আয় কি হয়ে গেছে? কমে গিয়েছে। তাহলে এটা একেবারে সহজ, যে বেশি দ্রব্য কিনতে পারলে প্রকৃত আয় বাড়ছে, কম দ্রব্য ক্রয় করতে পারলে প্রকৃত আয় কমে গেছে। তাই আবার দাম কমেছে, দাম কমলে আমি বেশি জিনিস কিনতে পারবো। তাহলে আমি কি বলতে পারি? দাম কমলে প্রকৃত আয় বাড়ে। আবার দাম বাড়লে আমরা কম জিনিস কিনবো, এর মানে দাম বাড়লে আমার প্রকৃত আয়টা কি? কমে। তাহলে এখন ফাইনাল কথা বলছি, দাম কমলে প্রকৃত আয় বাড়ে, দাম বাড়লে প্রকৃত আয় কমে। তাহলে দামের পরিবর্তনের কারণে প্রকৃত আয়ের পরিবর্তন হয়, আর এই প্রকৃত আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় সেটাকে আয় প্রভাব বলে। তো এই যে আমরা বলেছিলাম যে প্রাইস এফেক্টের ভিতরে ইনকাম এফেক্ট আছে, সেই ইনকাম এফেক্টটা কি? প্রথমে দাম প্রভাব সৃষ্টি হয়েছে কেন? দামের পরিবর্তনের কারণে। আর যখনই দামের পরিবর্তন হয় তখনই প্রকৃত আয়ের পরিবর্তন হয়, আর প্রকৃত আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয় সেটাকে হচ্ছে আয় প্রভাব। অর্থাৎ দাম প্রভাবের ভিতরে কে আছে? আয় প্রভাব আছে। দাম প্রভাবের ভিতরে কে আছে?
আয় প্রভাব আছে। এখন আমরা বিকল্প প্রভাব বোঝার চেষ্টা করব। বিকল্প প্রভাব বোঝার চেষ্টা করব। একটু আমরা লিখে রাখি। বিকল্প দ্রব্যের চাহিদার পরিবর্তনের কারণে বিবেচ্য দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয় সেটা হচ্ছে বিকল্প প্রভাব। সংক্ষেপে, এরপর আমি বিস্তারিত বলবো। আমি আবারও বলছি, কি লিখে রাখতে হবে? বিকল্প দ্রব্যের চাহিদার পরিবর্তনের কারণে বিবেচ্য দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয় তাকে বিকল্প প্রভাব বলে। বিবেচ্য দ্রব্য কোনটা? আমি যে দ্রব্যের চাহিদা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিবেচ্য দ্রব্য। আমি চিনির চাহিদা নিয়ে আলোচনা করছি, অথবা আলোচনার বিষয়বস্তু হচ্ছে চিনি, তাহলে চিনি হচ্ছে বিবেচ্য দ্রব্য আর গুড় হচ্ছে বিকল্প দ্রব্য। আবার আলোচনার বিষয় যদি গুড় হয় তাহলে গুড় হচ্ছে আমার বিবেচ্য দ্রব্য, চিনি হবে তার কি? বিকল্প দ্রব্য। তাহলে আমি আবারও বলছি, বিকল্প দ্রব্যের চাহিদার পরিবর্তনের কারণে বিবেচ্য দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় বিকল্প প্রভাব। এখন আমি বিকল্প প্রভাব আরেকটু বিস্তারিত বোঝানোর কি করব, চেষ্টা করব। আমরা জানি দাম প্রবাহের ভিতরে কি আছে? দাম প্রবাহের ভিতরে আছে প্রথমে দামের পরিবর্তন হবে। প্রথমে কি হবে? দামের পরিবর্তন হবে। আমি এখানে পরিবর্তন শব্দটা উল্লেখ করছি। আমি যত জায়গায় পরিবর্তন শব্দটা উল্লেখ করব তখন বুঝতে হবে এটা কমা হতে পারে, এটা বাড়াও হতে পারে। যে দামের পরিবর্তন, দাম কমতে পারে, দাম বাড়তে পারে। চাহিদার পরিবর্তন, চাহিদা বাড়তে পারে, চাহিদা কমতে পারে। যাক, আমি বলছি দামের পরিবর্তন। মনে করি দাম কমে গেছে, মনে করি দাম কমে গেছে। আর আমার বিবেচ্য দ্রব্যটা কোনটা? চিনি। আমার বিবেচ্য দ্রব্যটা চিনি। তা আমি ধরে নিলাম আমার চিনিটাকে আমি এক্স দ্রব্য দ্বারা প্রকাশ করলাম, বা আমার চিনির কার দাম? আমার চিনির দাম কি হয়ে গেছে? কমে গেছে। আমার বিবেচ্য দ্রব্যটাকে চিনি, তা আমার চিনির দামটা আমি ধরে নিলাম কমে গেছে। এখন গুড়ের দাম, বিকল্প দ্রব্যকে গুড়, গুড়ের দামটা কি? স্থির। গুড়ের দামটা হচ্ছে কত? স্থির। অর্থাৎ গুড়ের দামের কোনো পরিবর্তন হয় নাই, গুড়ের দামের কোনো পরিবর্তন হয় নাই। এখন হচ্ছে গুড়ের আপেক্ষিক দাম, গুড়ের আপেক্ষিক দাম বেড়ে যাবে, গুড়ের আপেক্ষিক দাম বেড়ে যাবে। আমি আবারও বলছি, আমি কি লিখেছি খুব ভালো করে কিন্তু লক্ষ্য করতে হবে। আমি বলেছি চিনির দাম কমে গেছে, আর বিবেচ্য দ্রব্যটা হচ্ছে চিনি। তাহলে বিকল্প দ্রব্য সাবস্টিটিউট গুডস হচ্ছে কে? গুড়। তাহলে গুড়ের দাম স্থির, গুড়ের দাম স্থির। গুড়ের দাম মানে কি? গুড়ের পরম দাম, গুড়ের বাজার দাম, এটা কি? স্থির। কিন্তু গুড়ের আপেক্ষিক দাম কি হবে? বাড়বে। গুড়ের আপেক্ষিক দাম বাড়বে। তাহলে এখন আমাকে বুঝতে হবে যে পরম দাম আর আপেক্ষিক দাম কোনটা, পরম দাম বা বাজার দাম এবং আপেক্ষিক দাম কোনটা। মনে করি গুড়ের দাম হচ্ছে 60 টাকা কেজি। কত টাকা কেজি? 60, 80 টাকা, 70 টাকা কেজি। আমরা ধরে নিলাম গুড়ের কেজি কত? 70 টাকা। এখন চিনির কেজি 50 টাকা। এই 50 টাকা চিনির কেজি কমে এখন 40 টাকা হয়ে গেল। কত টাকা? 40 টাকা। গুড় কিন্তু 70 টাকায় আছে, অর্থাৎ গুড়ের দামটা স্থির। চিনির দামটা 50 হতে কমে কি হয়ে গেল? 40 টাকা হয়ে গেল। এখন চিনির সাথে যখন আমরা গুড় তুলনা করব তখন আমাদের কাছে মনে হবে যে গুড়ের তুলনামূলক প্রাইস, আপেক্ষিক প্রাইস কি হয়ে গেছে? বেড়ে গেছে। আপেক্ষিক প্রাইস কি হয়ে গেছে? বেড়ে গেছে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপেক্ষিক প্রাইসের। মনে করি আমরা একটা মার্কেটে প্রবেশ করলাম। এই মার্কেট হচ্ছে ফিক্সড প্রাইসের মার্কেট। এই মার্কেটে প্রত্যেকটা কাপড়ের মূল্য ট্যাগ লাগানো আছে। আমরা দেখলাম মার্কেট ঘুরে ফুরে যে এখানে সর্বনিম্ন ট্যাগটা হচ্ছে 7,000 টাকা। অর্থাৎ এই মার্কেটে যে পণ্য আছে তার সর্বনিম্ন মূল্য কাপড়ের হচ্ছে 7,000 টাকা। আমরা মন্তব্য করলাম এই মার্কেট তো খুবই দামি মার্কেট, মূল্য খুবই কি বেশি। এরপর আমরা আরেকটা মার্কেটে গেলাম, গিয়ে দেখলাম সেখানে একটা সর্বনিম্ন ট্যাগ হচ্ছে 11,000 টাকা। অর্থাৎ যে কাপড়ের একেবারে সর্বনিম্ন মূল্য হচ্ছে কত? 11,000 টাকা। এখন ওই 11,000 টাকার মার্কেটের সাথে তুলনা করে এখন 7,000 টাকার মার্কেটকে আমরা কি বলবো? চিপ, সস্তা। এই মার্কেটটা কি? সস্তা। তাহলে প্রথমে কি বলেছিলাম যে এখানে দাম অনেক বেশি,
যখনই আমরা 11,000 বা 12,000 15,000 অন্যান্য মার্কেটের সাথে কি করব, তুলনা করার পর বলছি যে এখন এটা কি সস্তা, অর্থাৎ এটা হচ্ছে কম্পারেটিভ প্রাইস, তুলনামূলক দাম। ঠিক একইভাবে চিনির দামটা যখন কমে যাবে, গুড়ের দাম বাজারে স্থির, কিন্তু গুড়ের তুলনামূলক প্রাইস চিনির সাথে যখন কি করব, তুলনা করব, তখন সে আপেক্ষিক দামটা বেড়ে যাবে। অর্থাৎ আমাদের কাছে মনে হবে তার আপেক্ষিক মূল্যটা কি বেশি, চিনির তুলনায় মূল্যটা কি বেশি। আমরা জানি যে কোনো দ্রব্যের মূল্য যদি তুলনামূলকভাবে বেড়ে যায়, তাহলে সেই দ্রব্যের চাহিদা কমে যাবে। কার চাহিদা? গুড়ের চাহিদা। গুড়ের চাহিদা কি হয়ে যাবে? কমে যাবে। গুড়ের চাহিদা কমে যাবে। আর যখনই গুড়ের চাহিদা কমে যাবে, তখন গুড়ের বিকল্প দ্রব্য চিনির চাহিদা কি হয়ে যাবে? বেড়ে যাবে। যখনই গুড়ের চাহিদা কমে যাবে, তখন গুড়ের বিকল্প দ্রব্য চিনির চাহিদা বেড়ে যাবে। তাহলে আমরা দেখলাম তখন কি হবে? চিনির চাহিদা কি হয়ে গেল? বেড়ে গেল। এই যে চিনির চাহিদা বেড়ে গেল, এটাকে বলা হয় সাবস্টিটিউশন এফেক্ট, বিকল্প প্রভাব। এই যে চিনির চাহিদা বেড়ে গেল, এটাকে কি বলা হয়? সাবস্টিটিউশন এফেক্ট, অর্থাৎ বিকল্প প্রভাব। অর্থাৎ বিকল্প প্রভাবের ক্ষেত্রে লম্বা একটা চেইন আছে। বিকল্প প্রভাবের ক্ষেত্রে লম্বা একটা কি আছে? চেইন। সেই চেইনটা কি? চেইনটা হচ্ছে বিবেচ্য দ্রব্য চিনির দাম কমে গেলে গুড়ের দাম স্থির, কিন্তু গুড়ের আপেক্ষিক দাম কি হয়ে যাবে? বেড়ে যাবে। গুড়ের আপেক্ষিক দাম বেড়ে গেলে গুড়ের চাহিদাটা কমে যাবে। আর গুড়ের চাহিদা কমে গেলে, যেহেতু চিনি হচ্ছে গুড়ের বিকল্প দ্রব্য, ফলে চিনির চাহিদাটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। চিনির চাহিদাটা বেড়ে যাবে। তাহলে এখানে চিনির চাহিদাটা বেড়েছে কার কারণে? বিকল্প দ্রব্য গুড়ের চাহিদা কমে যাওয়ার কারণে। এই জন্য এই চাহিদা বাড়াটাকে বলা হয় বিকল্প প্রভাব। এই চাহিদা বাড়াটাকে বলা হয় বিকল্প প্রভাব। তাহলে আমাদের এই দাম প্রভাবে দামের পরিবর্তন হয়েছে। মনে করি দ্রব্যের দামটা কি হয়ে গেছে? কমে গেছে। যখনই দ্রব্যের দামটা কমে যাবে, তখন তার বিকল্প দ্রব্যের দাম, এখানে গুড় হচ্ছে বিকল্প দ্রব্যের দাম স্থির থাকলেও আপেক্ষিক দামটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। আবারও বলছি, বিবেচ্য দ্রব্যের দামটা যদি কি হয়ে যায়? কমে যায়, তাহলে বিকল্প দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় বিকল্প দ্রব্যের আপেক্ষিক দামটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। আপেক্ষিক দাম বেড়ে গেলে বিকল্প দ্রব্যের চাহিদা কমে যাবে, এতে বিবেচ্য দ্রব্যের চাহিদাটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। এই চাহিদাটাকে বলা হয় বিকল্প প্রভাব। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই দাম প্রভাবের ভিতরে কি রয়েছে? আয় প্রভাব এবং বিকল্প প্রভাব। কিভাবে রয়েছে? দাম প্রভাবটা হচ্ছে দামের পরিবর্তনের কারণে চাহিদার কি পরিবর্তন, দামের পরিবর্তনের কারণে চাহিদার পরিবর্তন, এটা হচ্ছে দাম প্রভাব। কিন্তু যখনই দামের পরিবর্তন ঘটবে, তখনই প্রকৃত আয়ের পরিবর্তন ঘটবে। প্রকৃত আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হবে, সেটা হচ্ছে আয় প্রভাব। আর বিকল্প প্রভাব কখন? যখনই দামের পরিবর্তন হবে, তখন বিকল্প দ্রব্যের বাজার দাম স্থির থাকলেও আপেক্ষিক দামের কি হয়? পরিবর্তন হবে। আর আপেক্ষিক দামের পরিবর্তনের কারণে বিকল্প দ্রব্যের চাহিদার পরিবর্তন হবে, এতে বিবেচ্য দ্রব্যের চাহিদার পরিবর্তন হবে। এটাকে বলা হয় বিকল্প প্রভাব। এখানে কিন্তু আমি চাহিদা বাড়া কমা কোনো কথা বলি নাই। আপেক্ষিক দাম বাড়া উদাহরণ দিয়েছি, আমি বাড়া বলি নাই, আমি জাস্ট কি বলেছি? পরিবর্তন। কারণ আপেক্ষিক দাম যেভাবে বাড়তে পারে, আপেক্ষিক দাম কমতে পারে। কখন কমবে? যদি চিনির দামটা যদি বেড়ে যায়, তখন গুড়ের আপেক্ষিক দামটা কি হয়ে যাবে? কমে যাবে। সুতরাং আমি জেনারেলি আবার বলছি যে দাম প্রভাবের ভিতরে আয় প্রভাব আর বিকল্প প্রভাবটা কিভাবে আছে। দামের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয়, সেটা হচ্ছে দাম প্রভাব। এখন আয় প্রভাব বিকল্প প্রভাব কিভাবে আছে? দামের পরিবর্তনের কারণে আমাদের প্রকৃত আয়ের পরিবর্তন ঘটে। প্রকৃত আয়ের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে আয় প্রভাব। আবার একইভাবে দামের পরিবর্তনের ফলে বিকল্প দ্রব্যের দাম স্থির থাকলেও আপেক্ষিক দামের পরিবর্তন হয়। আপেক্ষিক দামের পরিবর্তনের ফলে বিকল্প দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়, এতে বিবেচ্য দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়। এটা হচ্ছে বিকল্প প্রভাব। এই আয় প্রভাব আর বিকল্প প্রভাব যোগ করে আমরা কি পেয়েছি? দাম প্রভাব। আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে, যেমন স্লাটস্কির দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব পৃথক করো, হিক্সের দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব পৃথক করো। এটা আমরা যথাসময়, আশা করি পরবর্তী ক্লাসে এগুলো আমরা কি করব? পৃথক করব। তাহলে আমরা এখন দাম প্রভাব, আয় প্রভাব এবং বিকল্প প্রভাব সম্পর্কে একটা ধারণা পেয়েছি। এখন একটা কথা এখানে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা দেখেছি চিনির দাম কমলে বিকল্প প্রভাবের কারণে চিনির চাহিদা বাড়ে। লক্ষ্য করে দেখি, চিনির দাম কমলে, এই কমাটাকে আমরা মাইনাস দ্বারা প্রকাশ করি। চিনির দাম কমলে বিকল্প প্রভাবের কারণে
চিনির চাহিদাটা কি বাড়ে, বাড়াটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, প্লাস দ্বারা। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে কি মাইনাস, এর মানে হলো আমাদের বিকল্প প্রভাব, বিকল্প প্রভাব সমান মাইনাস, অর্থাৎ আমাদের বিকল্প প্রভাবটা অলওয়েজ কি হয়, ঋণাত্মক হয়। সাবস্টিটিউশন এফেক্ট ইজ অলওয়েজ কি নেগেটিভ। কথাটা মনে রাখতে হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট। আবারও বলছি, আমরা দেখেছি যে আমাদের চিনির দাম কমে যাওয়ার কারণে বিকল্প প্রভাবের কারণে চিনির চাহিদা বাড়ছে। আর এগুলো যে মাঝখানের পথ, এগুলো আর আমি বলছি না, ডাইরেক্ট এখান থেকে এখানে বলছি যে আমাদের চিনির দাম কমে যাওয়ার কারণে বিকল্প প্রভাবের কারণে চিনির চাহিদা বেড়ে গিয়েছে। দাম কমাটা হচ্ছে মাইনাস প্রতীক দ্বারা প্রকাশ করি, আর বাড়াটা হচ্ছে কি প্লাস। তাহলে বিকল্প প্রভাব হচ্ছে মাইনাসে প্লাসে কি মাইনাস। তাহলে বিকল্প প্রভাব আমরা কি পেয়ে গেলাম, ইকুয়াল টু মাইনাস। দ্যাট মিনস সাবস্টিটিউশন এফেক্ট ইজ নেগেটিভ। তা আমাদেরকে মনে রাখতে হবে বিকল্প প্রভাব সব সময় কি হয়, নেগেটিভ হয়। আমাদেরকে মনে রাখতে হবে বিকল্প প্রভাব সব সময় নেগেটিভ হয়। আমার মনে হয় একটু লিখে রাখলে ভালো হবে পয়েন্ট দিয়ে। 1 নম্বর পয়েন্ট, সাবস্টিটিউশন এফেক্ট ইজ অলওয়েজ নেগেটিভ, অর্থাৎ বিকল্প প্রভাব সব সময়, বিকল্প প্রভাব সব সময় কি হয়, ঋণাত্মক হয়। এর মানে দাম কমলে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে, দাম বাড়লে বিকল্প প্রভাবের কারণে চাহিদা কমে। ঋণাত্মক মানে কি, ঋণাত্মক হচ্ছে বিপরীত সম্পর্ক, কমলে বাড়ে বাড়লে কমে। আর ধনাত্মক হচ্ছে কি, একইমুখী সম্পর্ক, বাড়লে বাড়ে কমলে কমে, বাড়লে বাড়ে কমলে কমে, এটা হচ্ছে কি ধনাত্মক সম্পর্ক। তা আমরা কি দেখেছি, আমরা দেখেছি বিকল্প প্রভাবটা হচ্ছে কি ঋণাত্মক। সাবস্টিটিউশন এফেক্ট ইজ অলওয়েজ কি নেগেটিভ। এর মানে হচ্ছে বিকল্প প্রভাব ঋণাত্মক। এটার অর্থ হচ্ছে যে দাম কমলে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে, দাম বাড়লে বিকল্প প্রভাবের কারণে চাহিদা কমে। কেউ যদি বলে দাম কমলে বিকল্প প্রভাবের কারণে চাহিদা কমে, তার বক্তব্য ভুল। কেন? সে বলছে দাম কমলে বিকল্প প্রভাবের কারণে চাহিদা কমে, দাম কমলে মাইনাস, বিকল্প প্রভাবের কারণে চাহিদা কমে কি মাইনাস, দুইটা মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। কিন্তু আমরা জানি বিকল্প প্রভাব কি ঋণাত্মক, অতএব তার ইয়েটা কি হয়ে গেল, ভুল হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি বলি দাম বাড়লে বিকল্প প্রভাবের কারণে চাহিদা কমে, দেখি হয়েছে কিনা, দাম বাড়লে, দাম বাড়াটা হচ্ছে কি প্লাস। ঠিক আছে, দাম বাড়লে মানে দাম বাড়াটা মানে কি প্লাস, দাম বাড়লে বিকল্প প্রভাবের কারণে চাহিদা কমে, চাহিদা কমাটা হচ্ছে মাইনাস, তো প্লাসে মাইনাসে কি হয়ে গেল মাইনাস, বিকল্প প্রভাব কি বেরিয়েছে, ঋণাত্মক বেরিয়েছে। তাহলে বক্তব্য কি আছে, সঠিক। তাহলে এখন আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে, সাবস্টিটিউশন এফেক্ট ইজ অলওয়েজ নেগেটিভ, অর্থাৎ বিকল্প প্রভাব কি হয়, ঋণাত্মক হয়। এর মানে দাম বাড়লে বিকল্প প্রভাবের কারণে চাহিদা কমে, দাম কমলে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে। এখন আমরা আলোচনা করব আয় প্রভাব। আয় প্রভাবটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। বিকল্প প্রভাব যেভাবে ফিক্সড ঋণাত্মক, বিকল্প প্রভাব যেভাবে ফিক্সড ঋণাত্মক, কিন্তু আয় প্রভাব কিন্তু ফিক্সড না। আয় প্রভাব ধনাত্মক হতে পারে, আয় প্রভাব ঋণাত্মক হতে পারে। যদি আমরা বলি যে আয় প্রভাব ধনাত্মক, তাহলে বুঝতে হবে আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে। আমি আবারও বলছি, যদি আমরা বলি আয় প্রভাব ধনাত্মক, তাহলে বুঝতে হবে আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে। আর আমরা যদি বলি আয় প্রভাব ঋণাত্মক, তাহলে বুঝতে হবে আয় বাড়লে চাহিদা কমে, আয় কমলে চাহিদা বাড়ে, অর্থাৎ আয় এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক। শেষবারের মতো আবার বলছি, যদি আমরা বলি আয় প্রভাব ধনাত্মক, তাহলে বুঝতে হবে আয় বাড়লে চাহিদা বাড়ে, মানে প্লাসে প্লাস প্লাস, অথবা আয় কমলে চাহিদা কমে, মাইনাসে মাইনাসে প্লাস, আয় কমলে মানে কি মাইনাস, চাহিদা কমে মানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস। ঠিক আছে, তাহলে আর যদি আমরা বলি আয় প্রভাব ঋণাত্মক, তাহলে বিপরীত সম্পর্ক। আমরা কি বলবো, আয় বাড়লে চাহিদা কমে, আয় কমলে চাহিদা কমে। তাহলে আমরা এই সিদ্ধান্তে এখন উপনীত হলাম যে বিকল্প প্রভাব অলওয়েজ নেগেটিভ, অর্থাৎ দাম কমলে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে, দাম বাড়লে বিকল্প প্রভাবের কারণে চাহিদা কমে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু আয় প্রভাব ধনাত্মক হতে পারে, আয় প্রভাব ঋণাত্মক হতে পারে। আয় প্রভাব ধনাত্মক অর্থ হচ্ছে আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে। ঋণাত্মক অর্থ হচ্ছে আয় বাড়লে চাহিদা কমে, আয় কমলে
চাহিদা বাড়ে। তা আমার এখানে কিন্তু আয় বাড়াটা বুঝবো কোনটা দিয়ে, যদি দাম কমে তাহলে প্রকৃত আয় বাড়বে, দাম কমলে প্রকৃত আয় কি বাড়বে, প্রকৃত আয় বাড়লে যদি চাহিদা বাড়ে আমি বলবো আয় প্রাপ্য ধনাত্মক। দাম কমার কারণে প্রকৃত আয় বেড়েছে, প্রকৃত আয় বাড়ার কারণে যদি চাহিদা কমে যায় তাহলে আমি বুঝবো আয় প্রভাব কি ঋণাত্মক। আমি আবারও বলছি, দাম কমলে প্রকৃত আয় বাড়ে, আমি কিন্তু সাথে সাথে বলে ফেলতে পারবো না প্রকৃত আয় বাড়ার কারণে চাহিদা বাড়ে। আমাকে জানতে হবে তার আয় প্রভাবটা কি, ধনাত্মক না ঋণাত্মক। যদি বলা হয় ধনাত্মক আমি বলবো এখানে প্রকৃত আয় বেড়েছে, চাহিদা বেড়েছে। যদি বলা হয় ঋণাত্মক আমি বলবো এখানে প্রকৃত আয় বেড়েছে, চাহিদা কি হয়ে গেছে, কমে গেছে। আমি আবারও একটু বলছি এখানে, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের বাকি বিষয়গুলো একেবারে পরিষ্কার হয়ে যাবে। যেমন একটা দ্রব্যের দাম কমে গেছে, একটা দ্রব্যের দাম কি হয়ে গেছে, কমে গেছে। আমি সোজা বলে ফেলবো বিকল্প প্রভাবের কারণে তার চাহিদা কি হবে, বাড়বে। কারণ বিকল্প প্রভাব কি ঋণাত্মক। আমি জাস্ট আমাকে দাম কমলে আমি বলে ফেলবো বিকল্প প্রভাবের কারণে চাহিদা কি হবে, বাড়বে। আচ্ছা, এখন আসেন, দাম কমে গেছে, দাম কমে গেলে তার প্রকৃত আয় কি হবে, প্রকৃত আয় বাড়বে, এটা নিশ্চিত। কোন দ্রব্যের দাম বাড়লে তা কমলে তার প্রকৃত আয় বাড়ে। চাহিদা কি হবে, চাহিদা বাড়বে না কমবে, এইটা কিন্তু আমি মন্তব্য করতে পারবো না। কিন্তু বিকল্প প্রভাবের কারণে আমি ডাইরেক্ট বলে ফেলে দিচ্ছি চাহিদা কি বাড়বে। কেন, বিকল্প প্রভাব ফিক্সড, সেটা কি, বিকল্প প্রভাব ঋণাত্মক, এই জন্য দাম কমলে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে। কিন্তু আয় প্রভাব ঋণাত্মক হতে পারে, নাও হতে পারে, আয় প্রভাব ধনাত্মক হতে পারে, নাও হতে পারে। অতএব দাম কমেছে, প্রকৃত আয় বেড়েছে, আমি সাথে সাথে চাহিদা বাড়বে না কমবে কোনো মন্তব্য করতে পারবো না। আমি তখন বলবো যে আয় প্রভাবটা আমাকে বলেন কি। যদি বলা হয় আয় প্রভাব ধনাত্মক, তখন আমি বলবো প্রকৃত আয় বেড়েছে, চাহিদা কি হয়ে গেছে, বেড়ে গেছে। আর যদি আমাকে বলা হয় আয় প্রভাব ঋণাত্মক, তখন আমি কি বলবো, প্রকৃত আয় বেড়েছে, চাহিদা কি হয়ে গেছে, কমে গিয়েছে। তাহলে আমি আবারও বলছি যে বিকল্প প্রভাবের ক্ষেত্রে মন্তব্য করার জন্য কোনো ব্রেক দিতে হবে না, বিকল্প প্রভাবের ক্ষেত্রে মন্তব্য করার জন্য কোনো ব্রেক দিতে হবে না, ডাইরেক্ট বলে ফেলবো দাম কমলে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে, কারণ বিকল্প প্রভাব হচ্ছে ঋণাত্মক। কিন্তু আয় প্রভাবের ক্ষেত্রে কিন্তু ব্রেক দিতে হবে। কি দিতে হবে, ব্রেক দিতে হবে। কোথায় ব্রেক দেবো, দাম কমলে প্রকৃত আয় বাড়ে, এখানে ব্রেক। আমি সাথে সাথে মন্তব্য করবো না চাহিদা বাড়বে বা চাহিদা কমবে, সাথে সাথে আমি মন্তব্য করবো না। আমি এখন নেক্সট ইনফরমেশন জানতে চাইবো, আমি জিজ্ঞেস করব আয় প্রাপ্য ধনাত্মক না ঋণাত্মক। যদি বলা হয় আয় প্রাপ্য ধনাত্মক, আমি বলবো প্রকৃত আয় বেড়েছে, চাহিদা বাড়বে। যদি বলা হয় আয় প্রাপ্য ঋণাত্মক, আমি বলবো প্রকৃত আয় বেড়েছে, চাহিদা কমবে। আয় প্রাপ্য ঋণাত্মক মানে কি, আয় বাড়লে চাহিদা কমে। এখন আমি যে বিভিন্ন ধরনের দ্রব্য স্বাভাবিক হতে পারে, নিকৃষ্ট হতে পারে, গিভেন হতে পারে। অর্থাৎ স্বাভাবিক দ্রব্য 1 নাম্বার, 2 নাম্বার নিকৃষ্ট দ্রব্য, 3 নাম্বার গিভেন দ্রব্য। দ্রব্য কয় ধরনের হতে পারে, 3 ধরনের হতে পারে। 1 স্বাভাবিক দ্রব্য, আমরা ইংরেজিতে এটাকে বলি নর্মাল গুডস। 2 নিকৃষ্ট দ্রব্য, যেটাকে বলা হয় ইনফিরিয়র গুডস। 3 নাম্বার গিভেন দ্রব্য, যেটাকে বলা হয় গিভেন গুডস। তাহলে দ্রব্য কয় ধরনের হয়, 3 ধরনের হয়। স্বাভাবিক দ্রব্য কোনগুলো, স্বাভাবিক দ্রব্য হচ্ছে যে সমস্ত দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে, বা দাম আর চাহিদার মধ্যে কি বিপরীত সম্পর্ক, অর্থাৎ চাহিদার একটা ডান দিকে কি হয়, নিম্নগামী হয়, এগুলো হচ্ছে স্বাভাবিক দ্রব্য। এরপরে নিকৃষ্ট দ্রব্য কোনটা, যে সমস্ত দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে, অর্থাৎ দাম আর চাহিদার মধ্যে কি বিপরীত সম্পর্ক, চাহিদার একটা ডান দিকে নিম্নগামী, সেটা হচ্ছে কি ইনফিরিয়র গুডস, মানে নিকৃষ্ট দ্রব্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি দেখছি, আমরা দেখছি স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী। আমরা এই যে একটু আগে শিখেছি দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব। নেক্সট যখন আমি আরেকটু আলোচনা করব, তখন কিন্তু এই স্বাভাবিক আর নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে পার্থক্যটা বোঝা যাবে। এখন কিন্তু পার্থক্য বোঝা যাবে না, কারণ এখন আমরা কি দেখছি, আমরা দেখছি স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা বাড়ে,
নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রেও দাম কমলে চাহিদা বাড়ে। দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক হওয়ার কারণে চাহিদা রেখা কি হয়েছে, উভয় ক্ষেত্রে ডান দিকে নিম্নগামী হয়েছে। তাহলে একটা চাহিদা রেখা যদি ডান দিকে নিম্নগামী হয়, অথবা দাম কমলে যদি কি হয়, চাহিদা বাড়ে, মানে দাম ও চাহিদার মধ্যে যদি বিপরীত সম্পর্ক হয়, তাহলে দ্রব্যটা স্বাভাবিক হতে পারে, দ্রব্যটা নিকৃষ্ট হতে পারে। আমি আবারও বলছি যে দাম কমলে যদি চাহিদা বাড়ে, অথবা দাম বাড়লে যদি চাহিদা কমে, অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে যদি বিপরীত সম্পর্ক থাকে, দ্যাট মিনস চাহিদা বিধি যদি কার্যকর হয়, অর্থাৎ চাহিদা রেখা যদি ডান দিকে নিম্নগামী হয়, তাহলে দ্রব্যটা স্বাভাবিক দ্রব্য হতে পারে, আবার নিকৃষ্ট দ্রব্য হতে পারে। এখন এই দ্রব্যটা স্বাভাবিক না নিকৃষ্ট, সেটা আমরা আয় প্রভাব বিকল্প প্রভাব বিশ্লেষণ করে আমরা মন্তব্য করব, এটা সামনে মন্তব্য করব। সুতরাং এখন এই ব্যাপারে আমি আর আলোচনা করছি না, একটু পরেই আমরা এটা মন্তব্য করতে পারবো। এরপর আরেকটা দ্রব্য আছে, সেটা হচ্ছে গিভেন দ্রব্য। গিভেন দ্রব্যটা কি? গিভেন দ্রব্য হচ্ছে যে দ্রব্যের দাম কমলে চাহিদা কমে, দাম কমলে চাহিদা কমে, অর্থাৎ মাইনাসে মাইনাসে কি প্লাস, সম্পর্ক একইমুখী, ফলে চাহিদা রেখা ডান দিকে কি হয়, ঊর্ধ্বগামী। এটা হচ্ছে গিভেন দ্রব্য। আমি আবার বলছি, যে দ্রব্যের দাম কমলে চাহিদা কমে, অথবা দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম ও চাহিদার মধ্যে একইমুখী সম্পর্ক, সেই দ্রব্যকে বলা হয় গিভেন দ্রব্য। এবং গিভেন দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়, ডান দিকে ঊর্ধ্বগামী হয়। তো এখন যে আমরা এই স্বাভাবিক নিকৃষ্ট গিভেন দ্রব্য কিভাবে শনাক্ত করব, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের পরীক্ষাতেও মাঝে মাঝে প্রশ্ন আসে যে স্বাভাবিক নিকৃষ্ট এবং গিভেন দ্রব্যকে কিভাবে শনাক্ত করা যায়। প্রথম কথা হচ্ছে, আমরা আয় প্রভাব এবং বিকল্প প্রভাব পড়েছি। আমরা জানি সাবস্টিটিউশন এফেক্ট ইজ অলওয়েজ নেগেটিভ, বিকল্প প্রভাব সব সময় ঋণাত্মক হয়। একটু আগে কথাটা বারবার বলেছি, অনেকে বিরক্ত লাগতে পারে যে একটা কথা এতবার বলার কারণ কি। হ্যাঁ, এখন এটা মাথায় রাখতে হবে, সাবস্টিটিউশন এফেক্ট ইজ অলওয়েজ নেগেটিভ, বিকল্প প্রভাব সব সময় কি হয়, ঋণাত্মক হয়। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে ঋণাত্মক, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ঋণাত্মক, গিভেন দ্রব্যের ক্ষেত্রে ঋণাত্মক। এর মানে বিকল্প প্রভাবের মাধ্যমে স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, গিভেন দ্রব্য শনাক্ত করা যাবে না। কেন? যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রেও বিকল্প প্রভাব ঋণাত্মক, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রেও বিকল্প প্রভাব ঋণাত্মক, গিভেন দ্রব্যের ক্ষেত্রেও বিকল্প প্রভাব ঋণাত্মক। এর মানে দাম কমলে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে, দাম কমলে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রেও বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে, দাম কমলে গিভেন দ্রব্যের ক্ষেত্রেও বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে। অতএব বিকল্প প্রভাব দ্বারা দ্রব্যটা স্বাভাবিক না নিকৃষ্ট না গিভেন, এইটা চিহ্নিত করা কি যাবে না। কেন? যে বিকল্প প্রভাবের ক্ষেত্রে প্রত্যেকটা দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাবের একই আচরণ, স্বাভাবিক নিকৃষ্ট গিভেন দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাবের একই আচরণ। যদি আচরণ যদি ভিন্ন হতো, তাহলে ওই ভিন্নতার ভিত্তিতে আমি মন্তব্য করতে পারতাম যে চাহিদা যদি বাড়ে তাহলে এটা হচ্ছে স্বাভাবিক দ্রব্য, চাহিদা যদি কমে এটা কি হবে, নিকৃষ্ট দ্রব্য। তাহলে আমি মন্তব্য করতে পারতাম আচরণ যদি ভিন্ন হতো। কিন্তু বিকল্প প্রভাবের আচরণ স্বাভাবিক নিকৃষ্ট গিভেন দ্রব্যের ক্ষেত্রে একই, কারণ বিকল্প প্রভাব সবসময় কি হয়, ঋণাত্মক হয়। ফলে দাম কমলে বিকল্প প্রভাবের কারণে স্বাভাবিক দ্রব্যের চাহিদা বাড়ে, নিকৃষ্ট দ্রব্যের চাহিদা বাড়ে, গিভেন দ্রব্যের চাহিদা বাড়ে। অতএব বিকল্প প্রভাবের মাধ্যমে আমরা দ্রব্য স্বাভাবিক নিকৃষ্ট না গিভেন সেটা আমরা চিহ্নিত করতে পারছি না। তাহলে আমাদের হাতে কি রয়েছে, আয় প্রভাব। আয় প্রভাব দ্বারা আমরা শনাক্ত করতে পারবো দ্রব্যটা স্বাভাবিক না নিকৃষ্ট না গিভেন, আয় প্রভাব দ্বারা। আমাদেরকে মনে রাখতে হবে, খাতায় লিখে রাখতে হবে, এক নাম্বার পয়েন্ট খাতাতে রেখে রাখতে হবে। আয় প্রভাব ধনাত্মক হলে দ্রব্যটি স্বাভাবিক। কি বলেছি? আয় প্রভাব ধনাত্মক হলে দ্রব্যটি স্বাভাবিক। অর্থাৎ যদি কোনো দ্রব্যের আয় প্রভাব যদি ধনাত্মক হয় তাহলে সেটা কি হয়ে যাবে, স্বাভাবিক হবে। যেমন আমরা জানি দাম কমলে প্রকৃতায় বাড়ে, প্রকৃতায় বাড়লে যদি কি হয়, চাহিদা বাড়ে।
প্রকৃত আয় বাড়লে যদি চাহিদা বাড়ে, তাহলে আয় প্রভাব কি হয়ে গেল? ধনাত্মক। দ্রব্যটা কি হয়ে যাবে? স্বাভাবিক হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি আয় প্রভাব ধনাত্মক হলে দ্রব্যটা কি হবে? স্বাভাবিক হবে। যেমন আমি বলছি আমার দাম কমে গেছে, প্রকৃত আয় বেড়েছে, চাহিদা বেড়েছে, এটা প্লাস এটা প্লাস, তাহলে আয় প্রভাবটা কি? ধনাত্মক। আমরা সোজা মন্তব্য করব দ্রব্যটা কি স্বাভাবিক। আবার বলছি আয় প্রভাব, যদি কোনো দ্রব্যের আয় প্রভাব ধনাত্মক হয় তাহলে সেই দ্রব্যটি স্বাভাবিক। আর আয় প্রভাব ধনাত্মক হওয়ার অর্থ হচ্ছে প্রকৃত আয় বাড়লে চাহিদা বাড়ে, প্রকৃত আয় কমলে চাহিদা কমে, একইমুখী সম্পর্ক। এখন যদি আমরা দেখি কোনো দ্রব্যের দাম কমে যাওয়ার কারণে প্রকৃত আয় বেড়েছে, প্রকৃত আয় বাড়ার কারণে চাহিদা বেড়েছে, প্লাসে প্লাসে প্লাস, আয় প্রভাব ধনাত্মক, দ্রব্যটা স্বাভাবিক, আর কোনো সন্দেহ নাই। এখন খাতায় লিখে রাখো 2 নম্বর পয়েন্ট। আয় প্রভাব ঋণাত্মক হলে দ্রব্যটি নিকৃষ্ট বা গিফেন। আয় প্রভাব ঋণাত্মক হলে দ্রব্যটি নিকৃষ্ট বা গিফেন। আয় প্রভাব ঋণাত্মক হলে দ্রব্যটি নিকৃষ্ট বা গিফেন। এর মানে কি? যে আমরা দেখলাম যে দাম কমলে প্রকৃত আয় কি হয়েছে? বেড়েছে। দাম কমার কারণে প্রকৃত আয় বেড়েছে, এই উপর তার মানে কি বাড়া, প্রকৃত আয় বেড়েছে, প্রকৃত আয় বাড়ার কারণে চাহিদা কমে গেছে, প্রকৃত আয় বাড়ার কারণে কি হয়ে গেছে? চাহিদা কমে গেছে। প্লাস এখানে কি মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, আয় প্রভাব কি? ঋণাত্মক। তাহলে দ্রব্যটা স্বাভাবিক হতে পারে, নিকৃষ্ট হতে পারে। দ্রব্যটা স্বাভাবিক হতে পারে, আবার কি হতে পারে? নিকৃষ্ট হতে পারে। তাহলে আমরা শ্রেণী বিভাগ করলাম, সেটা কিভাবে আমি দেখাচ্ছি। আমরা এটাকে সহজে বোঝার জন্য একটু লিখলাম আয় প্রভাব ধনাত্মক যদি হয় স্বাভাবিক দ্রব্য, আয় প্রভাব ঋণাত্মক যদি হয় তাহলে নিকৃষ্ট বা গিফেন দ্রব্য। এখন আসি, যদি এই আয় প্রভাবটা যদি বিকল্প প্রভাবের চেয়ে ছোট হয়, কার চেয়ে? আয় প্রভাবটা যদি বিকল্প প্রভাবের চেয়ে ছোট হয় তাহলে নিকৃষ্ট দ্রব্য। অর্থাৎ নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাবটা বিকল্প প্রভাবের চেয়ে কি ছোট। আর যদি বিকল্প প্রভাব হতে আয় প্রভাবটা যদি কি হয়? বড় হয়, তাহলে গিফেন দ্রব্য। যে বিকল্প প্রভাব হতে যদি আয় প্রভাবটা যদি কি হয়? বড় হয়, তাহলে সেটা হচ্ছে কি? গিফেন দ্রব্য। আমি আবারও বলছি, আমার আয় প্রভাবটা যদি ধনাত্মক হয় স্বাভাবিক দ্রব্য, আয় প্রভাবটা যদি কি হয়? ঋণাত্মক হয়, তাহলে দ্রব্যটা নিকৃষ্ট দ্রব্য হতে পারে, অথবা দ্রব্যটা গিফেন দ্রব্য হতে পারে। নিকৃষ্ট হতে পারে, গিফেন হতে পারে। কোনটা হবে কিন্তু আমি নিশ্চিত না। আর নিশ্চিত কিভাবে করব? সেটা হচ্ছে আয় প্রভাব আর বিকল্প প্রভাব তুলনা করতে হবে। সেটা হচ্ছে আয় প্রভাব আর বিকল্প প্রভাব কি করতে হবে? তুলনা করতে হবে। কিভাবে তুলনা? যদি আমি দেখি বিকল্প প্রভাবের চেয়ে আয় প্রভাবটা ছোট, তাহলে আমি বুঝবো এটা নিকৃষ্ট দ্রব্য। যেমন আমি বলছি যে বিকল্প প্রভাবের কারণে চাহিদার পরিবর্তন হয়েছে 15 একক, আর আয় প্রভাবের কারণে চাহিদার পরিবর্তন হয়েছে 10 একক। তাহলে কে ছোট? আয় প্রভাব ছোট, অতএব আমি বলে ফেলবো এটা নিকৃষ্ট দ্রব্য। আর যদি বিকল্প প্রভাব হতে আয় প্রভাব যদি বড় হয়, এটা হচ্ছে 15 একক, বিকল্প প্রভাবের কারণে চাহিদার পরিবর্তন, এটা হচ্ছে কত? 20 একক, মানে আয় প্রভাবটা বড়। তাহলে আমি কি বুঝবো? গিফেন দ্রব্য। তাহলে আমরা একটা ইয়েতে আসছি, সামারিতে আসতেছি। সেটা কি? আয় প্রভাব যদি ধনাত্মক হয় আর কোনো চিন্তা করার দরকার নাই, একেবারে এক সিদ্ধান্ত, সেটা হচ্ছে কি? দ্রব্যটা স্বাভাবিক দ্রব্য। আয় প্রভাব যদি ঋণাত্মক হয় তাহলে দ্রব্যটা হবে নিকৃষ্ট দ্রব্য, অথবা কি হবে? গিফেন দ্রব্য। দুটোর যে কোনো কি একটা। আমি নিশ্চিত না, নিকৃষ্ট হতে পারে, গিফেনও হতে পারে। নিশ্চিত হওয়ার জন্য আমাকে কি করতে হবে? ঋণাত্মক আয় প্রভাব আর ঋণাত্মক বিকল্প প্রভাব দুইটা কি করতে হবে? তুলনা করতে হবে। ঋণাত্মক আয় প্রভাব, আয় প্রভাব ঋণাত্মক, ঋণাত্মক আয় প্রভাব আর ঋণাত্মক বিকল্প প্রভাব তুলনা করতে হবে। যদি বিকল্প প্রভাব হতে আয় প্রভাব যদি ছোট হয়, দ্রব্যটা নিকৃষ্ট হবে। ধরি বিকল্প প্রভাবের কারণে চাহিদা পরিবর্তন 15 একক হয়েছে, আয় প্রভাবের কারণে চাহিদা পরিবর্তন 10 একক হয়েছে, তাহলে আয় প্রভাবটা ছোট, দ্রব্যটা নিকৃষ্ট দ্রব্য হবে।
আর যদি বিকল্প প্রভাব হতে যদি আয় প্রভাবটা যদি বড় হয়, বিকল্প প্রভাবের কারণে চাহিদা পরিবর্তন 15 একক হয়েছে, আয় প্রভাবের কারণে কত হয়েছে? এই যে 20 একক হয়েছে। আয় প্রভাবটা বড়, দ্রব্যটা কি হবে? গিভেন দ্রব্য হবে। এই বিষয়টা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এইটার উপর বেস করে কিন্তু আগামী দিন আমি হিগস এবং স্লাটস্কির ক্লাসটা করবো, হিগস এবং কি স্লাটস্কির ক্লাসগুলো করবো, তা নাহলে কিন্তু আমরা বুঝবো না। তাহলে একটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেল যে আয় প্রভাব ঋণাত্মক হলে দ্রব্যটা স্বাভাবিক হতে পারে অথবা নিকৃষ্ট হতে পারে। যদি ঋণাত্মক আয় প্রভাবটা বিকল্প প্রভাব হতে ছোট হয়, নিকৃষ্ট দ্রব্য হবে। আর যদি ঋণাত্মক আয় প্রভাবটা যদি বড় হয়, তাহলে এটা গিভেন দ্রব্য হবে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি স্বাভাবিক দ্রব্যগুলো কি। স্বাভাবিক দ্রব্যগুলো হচ্ছে যে চাল, ডাল, মাছ, মাংস, মানে উন্নত জাতের যে দ্রব্যগুলো। এবং আয় বাড়লে এই সমস্ত দ্রব্যের চাহিদা অবশ্যই কি হবে? বাড়বে। কারণ আয় বাড়লে আমরা সবাই চাইবো যে ভালো মানের খাদ্যদ্রব্য যাতে আমরা কি করতে পারি? গ্রহণ করতে পারি। তাহলে স্বাভাবিক দ্রব্য হচ্ছে ভালো মানের দ্রব্য, এগুলো হচ্ছে কি স্বাভাবিক দ্রব্য। এবং আয় বাড়লে এগুলার চাহিদা কি হয়? বাড়ে। এই জন্য স্বাভাবিক দ্রব্যের আয় প্রভাব হচ্ছে ঋণাত্মক। আর নিকৃষ্ট এবং গিভেন দ্রব্য কি? নিকৃষ্ট এবং গিভেন দ্রব্য হচ্ছে খারাপ মানের দ্রব্য। আমি পুষ্টিমানের দিক হতে বলছি না, পুষ্টির দিক হতে আমি বলছি না। আমি বলছি সমাজের নিকট কোনোটা উন্নত মানের দ্রব্য আর কোনোটা একটু অনুন্নত দ্রব্য। এই খারাপ মানের দ্রব্যটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্য এবং গিভেন দ্রব্য। যেটা অতি নিকৃষ্ট সেটাকে বলা হয় গিভেন দ্রব্য। যেটা অতি নিকৃষ্ট অর্থাৎ গিভেন দ্রব্যটা হচ্ছে সুপার ইনফিরিয়র গুডস, নিকৃষ্ট দ্রব্য হচ্ছে ইনফিরিয়র গুডস, আর সুপার ইনফিরিয়র গুডস হচ্ছে অতি নিকৃষ্ট দ্রব্য বা গিভেন দ্রব্য। মানে গিভেন দ্রব্যের অপর নাম হচ্ছে কি? অতি নিকৃষ্ট দ্রব্য। তাহলে নিকৃষ্ট দ্রব্য এবং গিভেন দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা কমে। নিকৃষ্ট বা অতি নিকৃষ্ট মানে গিভেন দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে চাহিদা কমে। কি বলেছি? আয় বাড়লে চাহিদা কমে, মানে বাড়লে কমে, প্লাসে মাইনাসে কি মাইনাস, এর মানে আয় প্রভাবটা কি হয়ে গেল? ঋণাত্মক। এখন নিকৃষ্ট এবং গিভেন দ্রব্যের ক্ষেত্রে আয় বাড়লে কেন চাহিদা কমে? যেমন একজন মানুষ, একজন ব্যক্তি, সে সিলেট হতে ঢাকায় সে যায়, লোকাল বাসে ভাড়া হচ্ছে 200 টাকা। ভাড়া কত? 200 টাকা। তো এই বাস 11 ঘন্টায় হয়তো সিলেট থেকে ঢাকায় পৌঁছে দেবে। কয় ঘন্টায়? 11 ঘন্টায়। সে বিভিন্ন জায়গায় স্টপেজ আছে, থামবে, যাত্রী উঠাবে, যাত্রী নামাবে। সে দরিদ্র মানুষ, এই জন্য সে 200 টাকা দিয়ে এই বাসে সে সিলেট থেকে ঢাকায় যাচ্ছে। এই লোকাল বাসটা হচ্ছে আমাদের আজকের আলোচনায় নিকৃষ্ট অথবা কি গিভেন দ্রব্য। এখন এই ব্যক্তির আয় কি হয়ে গেল? বেড়ে গেল। এই ব্যক্তির আয় বেড়ে যাওয়ার কারণে এখন সে দেখবে যে একটু ভালো মানের বাস আছে, যেমন শ্যামলী এন্টারপ্রাইজ, হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক, সৌদিয়া, এসালম, অনেক বাস আছে। সে এখন কি করবে? সিলেট থেকে ঢাকায় এই বাসে যাওয়ার চেষ্টা করবে। এই বাসের ভাড়া হচ্ছে বর্তমানে 470 টাকা। এক্ষেত্রে বাসগুলোর কোনো স্টপেজ কি নাই। সিলেট থেকে ঢাকা সে 6 ঘন্টায় কি করবে? সে পৌঁছে দেবে। যাত্রা পূর্বের চেয়ে অনেক কি হবে? আরামদায়ক হবে। যখনই এই ব্যক্তির আয়টা যখন বাড়বে, তখন সে কিন্তু এই লোকাল বাস ছেড়ে সে হানিফ বা শ্যামলীতে চলে আসবে। এর মানে আয় বাড়ার সাথে সাথে তার হানিফ বা শ্যামলীর চাহিদাটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। আর লোকাল বাসের চাহিদাটা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে আয় বাড়লে যে সমস্ত বাসের চাহিদা বাড়ছে এগুলো হচ্ছে স্বাভাবিক দ্রব্য। আবার আয় বাড়লে যে সমস্ত বাসের চাহিদা কমে যাচ্ছে এগুলো হচ্ছে কি নিকৃষ্ট দ্রব্য। আমি ট্রেনের উদাহরণ দিচ্ছি। মনে করি ট্রেনে প্রথম শ্রেণী আছে, দ্বিতীয় শ্রেণী আছে, তৃতীয় শ্রেণী আছে। আমরা প্রথম শ্রেণীটাকে আমরা ধরলাম স্বাভাবিক দ্রব্য। দ্বিতীয় শ্রেণীর যে কম্পার্টমেন্ট এটাকে আমরা ধরলাম নিকৃষ্ট দ্রব্য। আর তৃতীয় শ্রেণীর যে কম্পার্টমেন্ট এটাকে আমরা কি ধরলাম? গিভেন দ্রব্য। এখন যখন একজন লোকের আয় বাড়বে, যেমন তৃতীয় শ্রেণীর যে তার যখন আয় বাড়বে তখন সে কোথায় আসবে? দ্বিতীয় শ্রেণীতে চলে আসবে। এর মানে আয় বাড়লে গিভেন দ্রব্যের চাহিদা কি হয়ে গেল? তৃতীয় শ্রেণীর চাহিদা কমে গেল। যখন তার আয় বাড়বে তখন সে তৃতীয় শ্রেণী চড়বে না, সে চড়বে কোনটা? দ্বিতীয় শ্রেণী ট্রেনের। তাহলে আয় বাড়ার সাথে সাথে তৃতীয় শ্রেণীর চাহিদাটা কি হয়ে গেল? কমে গেল। আবার তার আয়টা যখন আরো বেশি বাড়বে
তখন সে দ্বিতীয় শ্রেণীতে কোথায় চলে আসবে? প্রথম শ্রেণীতে। অর্থাৎ এখন আয় বাড়লে দ্বিতীয় শ্রেণীর চাহিদাটা কি হয়ে গেল? কমে গেল। অর্থাৎ নিকৃষ্ট দ্রব্যেরও চাহিদা কমে গেল। আমরা দেখলাম নিকৃষ্ট দ্রব্য চাহিদা কমার আগে অতি নিকৃষ্ট দ্রব্য মানে গিফেন দ্রব্যের চাহিদাটা কি হয়? অধিক পরিমাণে কমে। এই জন্য আয় প্রভাবটা গিফেন দ্রব্যের ক্ষেত্রে বড়। এই যে গিফেন দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাবটা বড়, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাবটা কি হয়? ছোট হয়। এবং আমরা দেখলাম আয় বাড়লে নিকৃষ্ট বা গিফেন দ্রব্যের চাহিদাটা কি হয়ে যায়? কমে যায়। আমরা যদি খাদ্যদ্রব্যের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে মাছ মাংস এগুলো হচ্ছে ভালো দ্রব্য, উন্নত মানের দ্রব্য। আয় বাড়লে আমরা মাছ মাংসের চাহিদা কি করি? বাড়াই। ফলে আমাদের আয় প্রভাবটা কি হয়ে যায়? ধনাত্মক। আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় প্রভাব ধনাত্মক। আর ধনাত্মক হলে এগুলো হচ্ছে কি? স্বাভাবিক দ্রব্য। এরপরে যেটা হচ্ছে যে আলু, শাকসবজি, এগুলো হচ্ছে আমরা আলুকে যদি নিকৃষ্ট দ্রব্য ধরি, শাকসবজিকে আমি গিফেন দ্রব্য ধরতে পারি। অনেকে বলতে পারেন যে আলুর অনেক পুষ্টিগুণ আছে, শাকসবজির অনেক কি আছে? পুষ্টিগুণ আছে। আমি একটু আগে বলেছি এখানে পুষ্টিগুণের ভিত্তিতে নিকৃষ্ট দ্রব্য বা গিফেন দ্রব্য বা স্বাভাবিক দ্রব্য ধরা হয়নি। পুষ্টিগুণ ভালো হতে পারে। অনেকে বলতে পারে যে আলু শাকসবজি তো আমরা খাই, আমরা যেটা খাই সেটা মাছ মাংসের সাথে আমরা খাই, আমাদের একটা আইটেম। কিন্তু গরিব লোকদের জন্য তাকে বারবার আলু ভর্তা খেতে হয়। এর চেয়ে যার অবস্থা আরো খারাপ, সে বারবার ওই সিদ্ধ শাক খায়। সিদ্ধ কি হয়? শাক খায় গরিব লোকরা। অর্থাৎ ওই গরিব লোকের যখন আয়টা বাড়বে, তখন সে সিদ্ধ শাক ছেড়ে বা শুধুমাত্র আলু ভর্তা ছেড়ে সে একটু মাছ মাংসে আসবে। অর্থাৎ আয় বাড়লে মাছ মাংসের চাহিদা বাড়ে, স্বাভাবিক দ্রব্যের চাহিদা বাড়ে। আর আয় বাড়লে কি হচ্ছে? এই নিকৃষ্ট দ্রব্য আলু, অতি নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্য শাকসবজির চাহিদাটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তাহলে আয় এবং নিকৃষ্ট গিফেন দ্রব্যের চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক থাকছে। এই জন্য নিকৃষ্ট গিফেন দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাবটা কি হয়? ঋণাত্মক হয়। আর যখনই আয় প্রভাব ঋণাত্মক হয়, আমরা সাথে সাথে বলে ফেলবো দ্রব্যটা হচ্ছে নিকৃষ্ট বা গিফেন। আয় প্রভাব ছোট হলে নিকৃষ্ট, বড় হলে কি? গিফেন। আর আয় প্রভাব ধনাত্মক হলে আমরা কি বলবো? দ্রব্যটা কি? স্বাভাবিক দ্রব্য। আর বিকল্প প্রভাব সমস্ত দ্রব্যের ক্ষেত্রে ঋণাত্মক। অর্থাৎ বিকল্প প্রভাব ঋণাত্মক সমস্ত দ্রব্যের ক্ষেত্রে। এই জন্য বিকল্প প্রভাব দ্বারা আমরা কোনটা কোন দ্রব্য শনাক্ত করতে পারি না। তবে বিকল্প প্রভাবের সাথে আয় প্রভাব তুলনা করে, বিকল্প প্রভাবের সাথে আয় প্রভাব তুলনা করে আমরা নিকৃষ্ট এবং গিফেন দ্রব্য চিহ্নিত করি। ইনবক্সে একজন আমাকে বলেছিল, স্যার যে আপনি বিকল্প দ্রব্য আর পরিপূরক দ্রব্য একটু আলোচনা করার জন্য। বিকল্প দ্রব্য এবং পরিপূরক দ্রব্য। বিকল্প দ্রব্য মানে কি? বিকল্প দ্রব্য হচ্ছে যদি কোনো দ্রব্যের চাহিদা বাড়লে সম্পর্কিত অপর দ্রব্যের চাহিদা যদি কমে যায়, তাহলে দ্রব্য দুটা পরস্পর বিকল্প দ্রব্য। আমি আবার বলছি, কোন দ্রব্যের চাহিদা বাড়লে সম্পর্কিত অপর দ্রব্যের চাহিদা যদি কমে যায়, তাহলে সেটা হচ্ছে কি? দুইটা দ্রব্য পরস্পর বিকল্প দ্রব্য। যেমন চায়ের চাহিদা বেড়ে গেলে কফির চাহিদাটা কি? কমে যাবে। অর্থাৎ এখানে চা আর কফি হচ্ছে কি? বিকল্প দ্রব্য। ট্রেনের চাহিদা যদি বেড়ে যায়, মানুষ যদি বেশি বেশি করে যদি ট্রেনে চড়ে, তাহলে বাসের চাহিদাটা কি? কমে যাবে। তা ট্রেন আর বাস হচ্ছে পরস্পর কি? বিকল্প। অথবা বাসের চাহিদা যদি বেড়ে যায়, মানুষ যদি বেশি বেশি যদি কি করে বাস চড়ে, তাহলে ট্রেনের চাহিদাটা কি হয়ে যাবে? কমে যাবে। তো ট্রেন এবং বাস হচ্ছে কি? বিকল্প। আর পরিপূরক দ্রব্য কোনটা? পরিপূরক দ্রব্য হচ্ছে একটা দ্রব্যের চাহিদা সৃষ্টি হলে যদি অপর দ্রব্যের চাহিদা সৃষ্টি হয়, তাহলে দ্রব্যটা পরস্পর পরিপূরক। আবার বলছি, একটি দ্রব্যের চাহিদা সৃষ্টি হলে যদি অপর দ্রব্যের চাহিদা সৃষ্টি হয়, তাহলে দ্রব্য দুটি পরস্পর কি? পরিপূরক। যেমন আমি একটা মোবাইল কিনলাম, সাথে সাথে আমার একটা সিমের চাহিদা সৃষ্টি হবে, কারণ মোবাইলের জন্য সিম দরকার। অর্থাৎ মোবাইল এবং সিম হচ্ছে পরস্পর পরিপূরক। আমি একটা মোটরসাইকেল ক্রয় করলাম, সাথে সাথে আমার পেট্রোলের চাহিদা সৃষ্টি হবে। অর্থাৎ মোটরসাইকেল এবং পেট্রোল হচ্ছে পরস্পর কি? পরিপূরক। তাহলে পরিষ্কার যে একটা চাহিদা কমায়, একটা চাহিদা বাড়ায়। একটা চাহিদা কমায়, একটা চাহিদা বাড়ায়। যেটা চাহিদা কমায় সেটা বিকল্প। অর্থাৎ একটি দ্রব্যের চাহিদা সৃষ্টি হলে যদি অপর দ্রব্যের চাহিদা কমে যায়, তাহলে দ্রব্য দুইটা বিকল্প। আর একটি দ্রব্যের চাহিদা সৃষ্টি হলে যদি অপর দ্রব্যের চাহিদা সৃষ্টি হয়, আমি চা যদি খেতে চাই, চা পাতার চাহিদা সৃষ্টি হবে চা পাতা, চিনি, দুধ, এগুলো হচ্ছে পরস্পর কি? পরিপূরক। তা আশা করি আমরা বিকল্প দ্রব্য এবং পরিপূরক দ্রব্য বোঝার কি করলাম? চেষ্টা করলাম। তাহলে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব বিকল্প প্রভাব আলোচনা করেছি। আমরা আয় প্রভাব ধনাত্মক ঋণাত্মক আলোচনা করেছি, বিকল্প প্রভাব ঋণাত্মক আলোচনা করেছি, এবং আমরা স্বাভাবিক দ্রব্য নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্য নিয়ে আলোচনা করেছি। আমি আর 2-3 দিন পর আমি পরবর্তী ক্লাস দেব। কেন আমি 2-3 দিন?
আমি 3 দিন অপেক্ষা করব। কেন? এই 3 দিনের ভিতরে আজকের ক্লাসটা একেবারে ক্লিয়ার করতে হবে, তারপরে আমি 4 নাম্বার ক্লাস দেবো। যদি আজকের ক্লাসটা যদি ক্লিয়ার না হয়, 4 নাম্বার ক্লাসে স্লাটস কি এবং হিগসের আয়প্রব বিকল্প প্রব যেটা আলোচনা করব, এটা বোঝা মোটেই কি যাবে না। আর আজকের ক্লাসটা যদি আমরা বুঝে ফেলি, তাহলে আমাদের নেক্সট ক্লাস 4 নাম্বার ক্লাস যেটা আমরা আলোচনা করব, স্লাটস্কির বা হিগসের মেথডে দাম প্রব ইকুয়াল টু আয়প্রব বিকল্প প্রব পৃথকীকরণ, এগুলো আমরা বুঝতে পারবো এবং এটা আমাদের মাস্টার্সও প্রেরিত কাজে লাগবে। এরপর নেক্সট ক্লাসে আমি দামভোগ রেখা নিয়ে আলোচনা করব, আয়ভোগ রেখা নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আসার আগ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।